আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো বিশ্বের এমন একটা জায়গা নিয়ে যাকে আক্ষরিক অর্থেই গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতির গলা বলা যায়। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি আর দেখি কেন এই সরু জলপথটি এতটা স্পেশাল। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো, পারস্য উপসাগর আর ওমান সাগরকে যুক্ত করা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, অথচ এর সবচেয়ে সরু অংশটা চওড়ায় মাত্র ৩৩ কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৩৩ কিলোমিটার। মানে এত ছোট একটা জায়গা কিভাবে পুরো বিশ্বের অর্থনীতিকে আঙুলের ডগায় নাচায়, সেটা ভাবলেই কিন্তু অবাক হতে হয়। তো এই যে এতক্ষণ ধরে বলছি ভৌগোলিক আর ঐতিহাসিক গুরুত্বের কথা, চলুন একটু পেছনে ফিরে তাকাই। হাজার হাজার বছর ধরে এই স্পেসিফিক জায়গাটা কিভাবে আমাদের ইতিহাসকে শেপ দিয়েছে সেটা দেখা যাক। এর শেকড় কিন্তু অনেক গভীরে। ৮০ দশকের সেই বিখ্যাত ট্যাঙ্কার ওয়ার বা ট্যাঙ্কার যুদ্ধের কথা তো আমরা অনেকেই জানি, তাই না? কিন্তু তার অনেক আগে থেকেই বড় বড় সাম্রাজ্যগুলো একটা ব্যাপার খুব ভালো করে বুঝে গিয়েছিল যে এই ছোট্ট প্রণালীটা কন্ট্রোল করবে পুরো বিশ্বের সামুদ্রিক বাণিজ্য মূলত তারই হাতের মুঠোয় থাকবে। সেই প্রাচীন মেসোপটেমিয়া থেকে শুরু করে মশলা রেশম বাণিজ্য, এরপর ১৫০৭ সালে পর্তুগিজদের দখল, তারপর ব্রিটিশদের আধিপত্য, সবাই এর আসল মর্ম বুঝত। আর বিংশ শতাব্দীতে তেলের আবিষ্কার তো এর পুরো গেমটাই চেঞ্জ করে দিল। অতীত তো দেখলাম, এবার চলুন একদম বর্তমান সময়ে ফিরে আসি। এই ছোট্ট জায়গাটা আজ আধুনিক শিল্প কারখানার জন্য জাস্ট একটা লাইফলাইন। বলতে পারেন এটা এখন বিশ্ব অর্থনীতির একেবারে ধুকপুক করা হৃৎপিণ্ড। এটা ছাড়া গ্লোবাল ইকোনমি আক্ষরিক অর্থেই অচল। একটু ডেটার দিকে তাকানো যাক। ২০২৫ সালের হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে পার হয়েছে। ২ কোটি ব্যারেল মানে বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের অভাবনীয় ২৫%। জাস্ট একবার ভাবুন, প্রতিদিন এই সরু পথটা দিয়ে কি বিপুল পরিমাণ জ্বালানি সারা বিশ্বের শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে তেলের উপর পুরো বিশ্বের নির্ভরতা, এটা কিন্তু সব জায়গায় সমান না। যদি একটু গভীরভাবে খেয়াল করি, দেখব এই প্রণালীর উপর সবচেয়ে বেশি নির্ভরশীল আসলে প্রাচ্যের দেশগুলো, স্পেশালি এশিয়া। চলুন দেখি এই নির্ভরতা ঠিক কতটা মারাত্মক। অবিশ্বাস্য হলেও সত্যি, এখান দিয়ে যাওয়া অপরিশোধিত তেলের ৮৪%ই সোজা এশিয়ায় চলে আসে। আর এর মধ্যে বিশাল একটা অংশ, মানে প্রায় ৬৯%ই শুধু চীন, ভারত, জাপান আর দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে সচল রাখতে ব্যবহার করা হয়। মানে এই দেশগুলোর জন্য এই জলপথটা আক্ষরিক অর্থে শ্বাস নেওয়ার মতো জরুরি, তাই না? আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন এটা শুধু তেলের ব্যাপার। একদমই না। এই জলপথটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যে ইলেকট্রিক গাড়ির ব্যাটারির কাঁচামাল, সার আর অ্যালুমিনিয়ামের মতো বেসিক জিনিসপত্রের গ্লোবাল সাপ্লাই চেন ধসে পড়বে। কারণ বিশ্বের মোট সামুদ্রিক মিথানলের ১/৩ আর সালফার বাণিজ্যের অর্ধেকই কিন্তু এই পথ দিয়ে চলে। এতক্ষণ তো আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বললাম। এবার চলুন এমন কিছু নাটকীয় ঘটনার দিকে নজর দিই যা এই দুর্বলতাটাকে একদম বাস্তব আর ভয়াবহ একটা রূপ দিয়েছিল। আমরা কথা বলছি ২০২৬ সালের সেই চরম সংকটের কথা, যা রীতিমতো ইতিহাসকে নাড়িয়ে দিয়েছিল। ঘটনা প্রবাহ কিভাবে চোখের পলকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা আসলে দেখার মতো। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান আর আলী খামেনি নিহতের ঘটনার পর ইরানের আইআরজিসি সাথে সাথেই এই পথে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে দেয় এবং সামুদ্রিক মাইন পুঁতে দেয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক চরম উত্তেজনার। এর ইম্প্যাক্ট একেবারে তাৎক্ষণিক। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতি বিরল এটাকে বলেছিলেন বিশ্ব তেল বাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয়। আর ওনার কথাটা যে কতটা সত্যি ছিল সেটা ব্রেন্ট ক্রুড তেলের দাম দেখলেই বোঝা যায়। দাম রকেটের গতিতে বেড়ে প্রতি ব্যারেল $৯০ ছাড়িয়ে যায়। মানে বুঝতেই পারছেন সংকটের ভয়াবহতাটা কোন পর্যায়ে ছিল। আর শুধু তো মাইন না, এর ফিন্যান্সিয়াল ধাক্কাটাও ছিল সাংঘাতিক। যুদ্ধ বিমার প্রিমিয়াম রাতারাতি ৪-৫ গুণ বেড়ে যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ৭২ ঘণ্টার মধ্যে কভারেজ বাতিল করার রাইট পেয়ে যায়। ফলে যেটা হলো, লজিস্টিক সিস্টেম পুরোপুরি অচল হয়ে পড়ল, আর বেশিরভাগ জাহাজ মালিক এই প্রণালীতে জাহাজ ঢোকানোই বন্ধ করে দিতে বাধ্য হলেন। এরপর ২০২৬ সালের এপ্রিল আসতে আসতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। তৈরি হয় একটা বহুমাত্রিক অচল অবস্থা, যা ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যকে আরও বেশি স্তব্ধ করে দেয়। শুরু হয় এক অদ্ভুত দ্বৈত অবরোধ। এই দ্বৈত অবরোধটা কেমন ছিল জানেন? একদিকে ইরান প্রতিটি জাহাজ থেকে $১০ লক্ষ বেশি টোল আদায় করা শুরু করল, আর শুধু চীন ও রাশিয়ার মতো নির্দিষ্ট কিছু দেশের জাহাজ চলাচলের পারমিশন দিল।
আর ঠিক একই সময়ে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলো কড়াভাবে অবরোধ করল। ইতিহাসে এরকম নজিরবিহীন দ্বৈত অবরোধ খুব কমই দেখা গেছে, যা পরিস্থিতিকে একেবারে ভিন্ন একটা মাত্রায় নিয়ে যায়। এখন প্রশ্ন হল, যখন ইকোনমির এরকম একটা প্রধান ধমনী কাটা পড়ে, তখন বিশ্বের কাছে কি আদৌ কোনো অল্টারনেটিভ বা ব্যাকআপ প্ল্যান থাকে? চলুন একটু রিয়ালিটি চেক করে দেখি। রূঢ় বাস্তবতা হল ব্যাকআপ প্ল্যান আসলে খুবই সামান্য। যেখানে প্রতিদিন 2 কোটি ব্যারেল তেলের ডিমান্ড, সেখানে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের সব পাইপলাইন মিলিয়ে সর্বোচ্চ ৩৫ থেকে ৫৫ লক্ষ ব্যারেল তেলের ব্যবস্থা করা সম্ভব। মানে এই বিশাল চাহিদার তুলনায় এটা জাস্ট সমুদ্রের এক ফোঁটা পানির মতো। আর সবচেয়ে ভয়াবহ তথ্যটা তো এখনও বলাই হয়নি। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের যে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানি, সেটার কিন্তু কোনো বিকল্প পথই নেই, মানে একেবারে জিরো। ফলস্বরূপ রাতারাতি বিশ্বের এলএনজি বাণিজ্যের ২০% আটকে পড়ে, কারণ বিকল্প কোনো পাইপলাইন সিস্টেমের অস্তিত্বই পৃথিবীতে নেই। পুরো ব্যাপারটা স্কেল যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে এই ডেটাগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। প্রতিদিন ২ কোটি ব্যারেল তেলের প্রবাহ, গ্লোবাল শেয়ারের ২৫%, আর পথটা মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। এই পরিসংখ্যানগুলো একটা কথাই বারবার প্রমাণ করে, একটি মাত্র ছোট্ট ভৌগোলিক চোক পয়েন্ট কীভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে আক্ষরিক অর্থেই জিম্মি করে রেখেছে। আর সবশেষে এই পুরো সিনারিওটা আমাদের সামনে খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন রেখে যায়। যদি মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা জলপথ কয়েকদিনের মধ্যে পুরো বিশ্বকে এভাবে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে, তাহলে আধুনিক এই সভ্যতার সাপ্লাই চেইন আসলে ঠিক কতটা ভঙ্গুর? এই প্রশ্নটার উত্তর আমাদের সবাইকে আরেকবার ভেবে দেখতে হবে।